জানালাটাকে এইভাবে যখন খুলে দেখছি কেউ পা ঝুলিয়ে বসে আছে নিচে। সেই দিনের রাতে তখন 12:10-15 এরকম হবে। তখন দেখছি সেই মানুষটা, সেই বড় বড় চোখ, ছুঁচালো মুখ, দাঁত এত বড়, একটা এইভাবে গালেতে ধরে আর খাচ্ছে। এই দুটো থেকে রক্ত বার হচ্ছে। প্রথমে আমি বলবো না, কাঁদতে আমি বলবো না, আমি একে ছেড়ে যাব না, আমি এর কাছেই থাকবো। তাই আমাদের পাশেই একটা ট্রেন লাইন আছে, আমি আস্তে আস্তে ট্রেন লাইনের ওখানে চলে যাই। মানে আমি যাচ্ছি না, আমার হাতটা সাংঘাতিক ব্যাপার এটা। এইভাবে নিয়ে আমাকে এরম করে হাতটাকে আগে বেরিয়ে দিয়ে আমাকে বলছে উফ। হ্যাঁ, আমার কাছ থেকে যখন ও চলে গেল, ও কিন্তু পুরোপুরি আমার কাছ থেকে তখন চলে যায়নি, আমার ক্ষতিটা করতে এখনো বাকি ছিল। কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের সাথে রয়েছে রুমা মল্লিক। আজকে এমন কিছু ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন যেটা শুনলে সত্যি কথা বলতে অন্তর থেকে আপনি হয়তো কেঁপে উঠবেন। আজকের এই এপিসোডে এমন জিনিসপত্র নিয়ে কথা হয়েছে যেটা হয়তো একটু সেন্সিটিভ, বাট স্টিল আপনাদের পুরো ঘটনাটা জানা দরকার। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প নিতে চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে চান, অথবা তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সেও রয়েছে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও এই নাম্বারটা পেয়ে যাবেন। আর এই নাম্বারেই যোগাযোগ করেই আপনি কিন্তু কৌস্তবের আড্ডাতে নিজের ঘটনাও শেয়ার করতে চলে আসতে পারেন। আজকের এই এপিসোড কিন্তু মারাত্মক হতে চলেছে। আপনারা যদি কৌস্তবের আড্ডার মেম্বার হতে চান, নিচে জয়েন অপশনে ক্লিক করে আপনারা মেম্বার হতে পারেন। এবং হ্যাঁ, আর একটা জিনিস আমি জানাই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যদি কৌস্তবের আড্ডার এই পডকাস্টে মাল্টিপল জায়গাতে বিভিন্ন প্রোডাক্টস দেখতে পাবেন, সেগুলো যদি আপনাদের ইউজফুল মনে হয় আপনারা ডেফিনেটলি পারচেস করতে পারেন। আমি আর বিশেষ কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছেন রুমা মল্লিক। বেসিক্যালি তোমার লাইফের যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো সত্যি কথা বলতে ভয়ঙ্কর। তুমি যে ফ্রেজের মধ্যে দিয়ে গেছো, তোমার দুটো ছেলে মেয়ে রয়েছে, এমনই কিছু ভয়ঙ্কর ঘটনা তোমার লাইফে ঘটেছে যার কারণে তোমার হাজব্যান্ড প্যারালাইজড, বলা যেতে পারে মৃত্যুশয্যায়। আমি এরকম ধরনের ঘটনা না খুব একটা শুনিনি, তাও ডাইরেক্টলি তোমার মতো যারা সার্ভাইভার রয়েছে এইসব ঘটনার বা এইসব ইনসিডেন্ট, কি ঘটেছিল রুমা একদম শুরু থেকে আমি জানতে চাই। আমি যতদূর জানি তুমি যখন 5 বা 6-এ পড়তে তখন থেকে সেটা তোমার সাথে জুড়ে গেছিল এবং তখন থেকেই তোমার লাইফে বিভিন্ন অ্যাক্টিভিটি স্টার্ট হয়। কি ঘটেছিল রুমা একদম শুরু থেকে আমি জানতে চাই। প্রথমে বলি, মায়ের বাড়ি মেটিয়াপুরুজে আমার। তো শুরুবাতটা যখন ঘটেছিল আমার মামার বাড়ি, ওখান থেকে আমার শুরুবাতটা ঘটে। মায়ের বাড়িতে আছে, মায়ের বাড়ি মেটিয়াপুরুজে, ওখানে মা, বাবা, দাদা, দিদি, আমি যখন ওই গরমের ছুটি পড়ে, গরমে যখন ছুটিটা পড়ার পর ওখান থেকে সবাই আমার মামার বাড়িতে বেড়াতে আসতাম। মামার বাড়ি হচ্ছে আমাদের হুগলি জেলা, ফুরপুরা শরীফ, খুব একটা পপুলার জায়গা। মামার বাড়িতে আসি ঘুরতে, এমন একটা ছুটি পড়েছিল গরমেতে। এখানে আসার পর মামার বাড়িতে মামারা আছে, দিদা আছে, দাদু আছে। এখানে এসে, আর দিদাদের ঘরটা হচ্ছে ভেতরের দিকে। আর এখানে আসার পর আমরা বেশ ভালোভাবেই কাটলো। যেই দিনকে আসি সেই দিনকে মানে সন্ধেবেলায় সবাই বসে গল্প হচ্ছিল, তখন ওই 8টা 8:30 নাগাদ এরকম। বাড়ি? হ্যাঁ, ওইটা বাড়ি, মানে বাড়িটা হচ্ছে ভেতরে, একতলা বাড়ি, বাড়িটা ভেতরে। সুমুখটা হচ্ছে বড় মাঠ আছে, খামার মতো আছে, ওইটা মানে ঘেরা, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। তো হঠাৎ আমার মানে বাথরুম লাগে, দিদাকে বললাম যে দিদা বাথরুম পেয়েছি, আমি বাথরুম যাব। 7:30-8টা বাজে।
ওই 8টা 8:30 নাগাদ হবে। হুম হুম। তখন দিদা বললো ঠিক আছে তুমি চলো, দিদা নিয়ে এলো। তো তখন গ্রাম অঞ্চল তো, বাথরুমটা যেখানে ছিল সেখানে একটু বন বাঁধার মতন ছিল, আশেপাশে সব গাছগাছালি ছিল, একটু মানে অন্ধকার মতন। তখন অতটা এত লাইট ছিল না, আর তখন এত ফোনে যে লাইট মেরে আসবে সেরকমও কিন্তু ছিল না। কত বছর আগের কথা? বছর তখন আমার বয়স কত হবে, তখন ওই প্রায় হ্যাঁ 14-15 বছর এই রকম হবে। আর আজ থেকে কত বছর আগের কথা এটা? এইটা আজ থেকে এখন তো 20 ধরুন না। 20 বছর আগে। হ্যাঁ 2006-07 সালে। হ্যাঁ ওই রকমই হবে। তো দিদা আমাকে সঙ্গে করে নিয়ে আসছে, একটা টিমটিমি জ্বালিয়েছিল যে হারকিনগুলো হয়, ওইটা নিয়ে দিদা নিয়ে আসছে। এসে আমাকে বললো তুমি বাথরুমে বসো, আমি ভেতরটায় দাঁড়িয়ে আছি। আর ওখানে না মানে ওখানে মুসলিমদের যে আছে, মানে বাইরে বেরোতো না মেয়ে ছেলেরা, ভেতরে পর্দার ভেতরেই থাকতো। ওই গেটের ভেতরে দিদা দাঁড়িয়ে আছে, আমি বাথরুমে বসে আছি। হঠাৎ দেখছি দূর থেকে একটা দেয়াল ধরে মানে একটা নূপুরের আওয়াজ হচ্ছে, ছমাক 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 করে। দেখছি একটা সাদা সাদা কাপড়েতে কেউ একজন আসছে, দেখে মনে হলো এটা একটা মহিলা। মানে সাদা কাপড়, মানে কাফানি যে একটা কাপড় না use করে। কাফনে, হ্যাঁ ওই শাড়ি টাইপ কিছু সাদা, এতটা ঘুমটা দিয়ে আছে সে, আর দেওয়ালটা ধরে সে আসছে এইদিকে। আস্তে 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 যখন আমার দিকে এগোচ্ছে, দেখছি মানে সে দেওয়ালটা এমনভাবেই দেওয়ালটা ধরে এইভাবে পিঠ ঘেঁষড়ে আসছে, মনে হচ্ছে তার পিঠের যে মাংসগুলো আছে সেগুলো ওর দেওয়ালেতেই আটকে যাবে, এই রকম। সে আমার দিকে আস্তে 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 আগিয়ে আসছে। যখন কাছাকাছি এতটাই নূপুরের আওয়াজ হচ্ছে, আস্তে আস্তে যখন আমার দিকে আসছে আগিয়ে আসছে, আমি জিজ্ঞাসা করতে যাব তাকে যে আপনি কে। সেই মুহূর্তে হঠাৎ করে দিদা তাকে দেখতে পেয়ে যায়। দিদা আমাকে বাথরুম থেকে হাতটা ধরে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। তখন আমি পিছন ফিরে দেখছি, ভেতরে ঢুকিয়ে নিল মানে? মানে কোথায়? ওই যে আমাদের গেট আছে, দিদা যে গেটের ভেতরে ছিল তার ভেতরে আমাকে টেনে নিল, বাড়ির ভেতরে, মানে খামারের ভেতরে। খামারের ভেতরে হ্যাঁ। যেখানে বাউন্ডারি রয়েছে, আর বাউন্ডারি বাউন্ডারির ওয়ালের বাইরে টয়লেট। হ্যাঁ হ্যাঁ ওখানে টেনে নিল। তখন আমি পিছন ফিরে দেখছি সেই মহিলাটা হুম। যে এতটা ঘুমটা শাড়ি, তার নিচের দিকে দেখছি লাল পাড়, এতটা ঘুমটা দিয়ে শাড়ি, তার মুখটা আমরা দেখতে পাচ্ছি না কেউ। আর ওই নূপুরের আওয়াজ হচ্ছে, ওই দেওয়ালটা ধরে 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 যখন আগাচ্ছে, আমাকে দিদা বলছে যে আমি দিদাকে যখন জিজ্ঞাসা করলাম দিদা ওটা কি, দিদা বলছে তুই একবার ওর পায়ের দিকে তাকা। যখন আমি ওর পায়ের দিকে তাকালাম, মানে আপনাকে কি বলবো, ওর পাটা দেখছি আমাদের স্বাভাবিকের মতন নয়, ওর পাটা উল্টো। আচ্ছা। ওর পাটা উল্টো, আমাদের স্বাভাবিক মানুষের মতন যে পাশ আমাদের যে সোজা সোজা না, ওর পাটা উল্টো, মানে আমাদের শামুকটা ওর পিছনে এই রকম। তো ও এটা দেয়ালটা, দেখেছো পুরো? হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। ও দেওয়ালটা ধরে যেতে 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 দেখছি কোথায় মিশে গেল, আমি আর দেখতে পেলাম না। তখন তো আমার হাত পা পুরো ভারী, আমি ভাবছি এটা কি। তখন ছোট ছিলাম, অত বুঝতে পারিনি। দিদা তাড়াতাড়ি করে ভেতরেতে আমাকে নিয়ে গেল। গিয়ে দিদা সবাই, বাবা ছিল, মা ছিল, মাসিরা মামারা, বলছে জানো এই ঘটনা, সব ঘটনাগুলো বলল। বলার পর তখন বাবা বলল আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে কালকে সকালেই চলে যাব। তখন আমার গায়ে রেড কালারের একটা জামা ছিল। তখন আমি ওখান থেকে তারপরের দিনকে বাবা সকাল হতে আমরা ওখান থেকে রওনা দিলাম আমাদের মেটিয়াপুরুজে। আমাকে এখানে বলো, এর আগেও মামার বাড়িতে গেছিলে? হ্যাঁ বাট ওটাই ফার্স্ট টাইম দেখলে তোমরা? ওইটাই ফার্স্ট টাইম। তার আগে কিছু? না না ওর আগে কিছুই হয়নি, ওই ফার্স্ট টাইম ওইটা। ওখান থেকেই আমার শুরুবাতটা হলো, দিদা কি বলেছিল, কি ওটা? দিদাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, দিদা তো প্রথমে আমাকে বলতে চাচ্ছিল না, কারণ আমার ভয় পাচ্ছিলাম আমি। তখন যখন মা বাবা সবাইকে বলছে, তখন মা মানে দিদা বলছে মাকে যে ওটা পেতনি ছিল। ওকে। তো ওখান থেকে তারপরে তোমরা মুসলিম? হ্যাঁ আমরা ইসলামে কি মুসলিম। এগুলো মানো? না ইসলামে আমরা মানি না, তবে আমি তো বিলিভই করতাম না যে এই ভূত প্রেত এই সব কিছু হয় বা আত্মা এইসব। যখন ওইটা আমি দেখলাম না, তখন আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি হয়তো এইসব কিছু থাকে। তারপরের দিনকে বাবা বাড়ি চলে এলো, বাড়ি আমরা চলে আসলাম। বাড়ি চলে আসার পর থেকে দেখি সবসময় মানে আমি ঝিমিয়ে থাকি, ঠিক আছে, আমার সবসময় আছি জ্বর আসে, আছি ঝিমিয়ে থাকি, ঘুম পাই, এই রকম হয়, ক্লান্তি ভাব লাগে। বাবা বলে হয়তো শরীরটা খারাপ।
স্কুল যাই, এসে আবার শুয়ে পড়ি, এই রকম। ওষুধ কিনে আনা হয়, ডাক্তার দেখানো হয়, এইভাবেই চলতে থাকে। কিছুদিন পর মানে শুয়ে আছি। আমাদের দোতলা বাড়ি, মেটিয়াপুরুজে মায়েদের বাড়ি, দোতলা বাড়ি। তো মা বাবা নিচেতে শুয়ে থাকে, আমি দোতলাতে আমি থাকি। তুমি কি একাই শুয়ে থাকি, দিদিদের তো সব বিয়ে হয়ে গেছে, আমিই ছোট। একদিন শুয়ে আছি রাতেবেলা, যেন আমার দরজাটাকে কেউ লক করছে, কেউ আওয়াজ করছে, ঠুক ঠুক করে দরজাটায় ঠুকছে। আমি জানছি হয়তো কেউ এসছে, বাবা বা মা কেউ হয়তো কিছুর জন্য এসছে। যখন আমি উঠে দরজাটাকে খুলছি, দেখছি কেউ নেই, কেউ নেই। আমি এই দিক দেখছি একবার, ও দিক দেখছি কাউকে দেখতে পাইনি। আবার দরজাটা বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করে দিয়ে আবার আমি শুয়ে পড়েছি। তখন দেখছি জানলাতে কেউ ঠুকছে, জানালার কেউ আওয়াজ করছে। যখন জানালাটাকে এইভাবে যখন খুলে দেখছি কেউ পা ঝুলিয়ে বসে আছে নিচে। জানলাটার বাইরে পাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওপরে যে কার্নিশ থাকে না, জানালার উপরে, ওই কার্নিশেতে কেউ বসে আছে, তার পাটা নিচেই ঝুলছে। আর পাটার এই রকম বড় বড় আঙুল, পাটা উল্টো, বড় বড় নখ, পশমোলা, মানে কি বলবো, আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে এই রকম। তখন আমি একা উপরে, ওইটাকে দেখার পর আমি মানে চেঁচাতে যাচ্ছি, আমার গলা থেকে আওয়াজ বার হচ্ছে না। ওরকম করতে করতে তখন আমি তাড়াতাড়ি করে দরজাতে খুব লাথি মারছি। তখন মা বাবা নিচে থেকে উপরেতে উঠে আসে। কি হয়েছে? না, দরজা খুলছিল না। দরজাতে আমি খোলার চেষ্টা করলেও গলার আওয়াজটাও আমার বেরোচ্ছে না। তখন আমি লাথি মারছি। তখন মা বাবা এসে দরজাটাকে খুলে গেল। তখন বাবা বলছে কি হয়েছে? মা বলল কি হলো? মাকে বললাম যে মা আমি এই দেখেছি। মা বাবা সব দেখলো, বলছে কোথাও তো কেউ নেই। সেদিনকে মা আমার কাছে শুলো, এইভাবে থাকলো। আবার কিছুদিন পরেতে আমার পাশের বাড়ি, মানে পাশে বেশি নয়, 5 মিনিট পর গেলে আমার বড় দিদির বাড়িতে গিয়েছি। মা বললো যে তাহলে আজকে দিদি একা আছে, দিদির কাছে তুই যা। দিদির কাছে গিয়েছিলাম। তো জামাইবাবু ছিল না, জামাইবাবু দীঘায় বেড়াতে গিয়েছিল। দিদির কাছেতে গিয়ে শুয়ে আছি। দিদির 4তলা বাড়ি, দিদি একদম লাস্ট ফ্লোরে থাকে, মেটিয়াপুরুজে, মানে আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে। তো দিদির কাছে শুয়ে আছি, শুয়ে রাত্রেবেলা, তখন ওই রাত 1-1:30 নাগাদ এই রকম হবে। দেখছি কেউ আমার মাথার গোড়ায় এইভাবে উঁকি মেরে আমাকে দেখছে। একটা অনুভব তো লাগে যে কেউ আছে নাকি। যখনই আমি মাথাটা এইভাবে দেখছি সেই বড় বড় লাল লাল চোখ, দাঁতগুলো বড় এইভাবে, আর আমার দিকে এইভাবে তাকিয়ে হাসছে। ওইটা যখন আমি দেখেছি, আমি ওর দিকে এইভাবে তাকিয়েই রয়ে গিয়েছি যে এটা কি। মানে আমি যে দিদি পাশে আছে, আমি যে হাতটা দিয়ে দিদিকে ডাকবো যে দিদি ওঠ, কিছু আছে এখানে, কিন্তু সেটা আমি পাচ্ছি না বলতে, ঠিক আছে। তো ওই রকম হতে হতে তারপরে আস্তে আস্তে যেমন করে হোক দিদির গায়ে হাতটা দিয়ে দিদিকে নাড়াচ্ছি। দিদি উঠে পড়েছে, উঠে বলছে কি হলো। তখন আমি কাঁদছি খুব, আমি ঘরে যাব, এখানে কিছু আছে, তোমরা দেখো এখানে কিছু আছে। কিন্তু দিদি বলছে না, কিছু নেই, তুই দেখ। লাইটটা জ্বালিয়ে যখন দেখছি, কোথাও কিছু নেই। তখন দিদি বলল রাত তো হয়ে গিয়েছে, আজকে রাতটা আমি জেগেই আছি, তুই ঘুমা, আমি কালকে সকালে তুই বাড়ি চলে যাবি। সকাল হলো, আমি বাড়ি চলে আসলাম। সেই রাত আর কিছু হয়নি? না, সেই রাতে আর কিছু হয়নি। ওইটা হওয়ার পর কিছুদিন আর সেরকম আর কিছু বুঝিনি। মাকে বললাম, মা বলছে তাহলে এক কাজ কর, আমাদের যে হজের যে জল পড়া হয়, বলে একটু জল পড়া খা, হয়তো কোনো হাওয়া টাওয়া লেগেছে, এরকম হতেই পারে। জল পড়া খেলাম, সেরকম আর কিছু হয়নি। হঠাৎ আমি মাধ্যমিক যখন দিলাম, তারপরেই আমার বিয়ে হয়ে গেছে। ওই 18তে আমার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ে হলো এইসব হবার 3-4 বছর পরে? হ্যাঁ, ওই রকম। তো বিয়ে হয়েছিল আমাদের হাওড়া জগৎবল্লভপুরে। আর এখানে বিয়ে হবার পর বিয়ে করে এখানে আসি। এখানে আসার পর আমার ফ্যামিলিতে আছে আমার শাশুড়ি, শ্বশুর, দেওর, যা, এক ফ্যামিলি একসঙ্গে। ওখানে আছে ওই 1 সপ্তাহ পর যখন আমি মানে চান করেছিলাম, চুলটা ভিজেছিল। আমি রাতে যখন শুচ্ছিলাম, চুলটা ভিজে, তাহলে চুলটা মেলে দিয়ে শুই বলে আমি চুলটা মেলে দিয়ে বিছানায় শুয়ে আছি, ঘুমাচ্ছি। ঘুমাতে
দেখছি কেউ যেন একটা আমার চুলের ওপর দিয়ে আমার মাথায় হাত বুলোচ্ছে এইভাবে। তোমার হাজবেন্ড কি পাশে তখন? হ্যাঁ, হাজব্যান্ড পাশে ঘুমাচ্ছে। কেউ একজন মাথায় হাত বুলাচ্ছে। যখন মাথায় হাতটা বুলাচ্ছে আমার চুলটা টান পড়ছে। আমি আবার ভালো করে পাশ ফিরে শুলাম। তখন দেখছি আবার সেই একই মাথায় হাত বুলাচ্ছে আমার। যখন আমি টান কেন পড়ছে চুলটা, আমি কি করেছি হাতটা দিয়ে যখন চুলটার ওপরে এইভাবে হাতটা দিয়েছি, দেখছি একটা পশমের হাত। মানে লোম আছে? হ্যাঁ, পুরো লোম ভর্তি, যেমন আমাদের বন মানুষের হাতে লোম হয় না, ওই রকম লোম পুরো ভর্তি। তার নরম হাতটা যখনই পড়ে আমি এইভাবে পিছনটা তাকালাম, দেখছি সেই দিদির বাড়ি যে লাল লাল চোখ দেখেছিলাম সেই মানুষটা, সেই লাল লাল চোখ দুটো জ্বলছে আমার দিকে তাকিয়ে আছে। আর ওই রকমই কি বিভৎস হাসি তার, মানে সে হাসি সেটা আমি দেখেছি, সেটা আমি ফিল করতে পারি যে মানে কেউ ওইটা সহ্য করতে পারবে কি আমি জানি না। দেখছি সে ওই রকম দাঁত বার করে হাসছে, আর মানুষটাকে দেখা যাচ্ছে না যে ওই জিনিসটা কি, তার দেহ বা কি কিছুই দেখা যায় না, শুধু তার দুটো চোখ আর ওই হাসি আর ওই লোমওয়ালা হাতটাই পাচ্ছি। তখন ওইটা দেখে আমি চোখ বন্ধ করে খুব চেঁচাবার পর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে উঠে পড়ার পর ওর সঙ্গে সঙ্গে লাইটটাকে অন করে দেয়। লাইট অন করে বলছে কী হয়েছে করছে। আমি বলছি কেউ আছে, আমার মাথা গোড়ায় কেউ আছে, আমার মাথার গোড়ায় কেউ আছে। বলছে না কেউ নেই। আমি বলছি আছে। যখন উঠে দেখছি কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। তখন আমি বললাম যে কেউ তো ছিল। বলছে না কেউ নেই। তোমার কি স্বপ্ন দেখেছো? তখন আমি ভাবলাম হয়তো আমার স্বপ্ন হতে পারে। দিয়ে সেই দিনটা গেল। তার পরের দিনকে শাশুড়ি ছিল না, মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। ঘর পুরো ফাঁকা, শ্বশুরও নেই। আর আমার হাজব্যান্ড রোড কন্ট্রাক্টর, ঠিক আছে, জেলা পরিষদের রোড কন্ট্রাক্টরও। ও কাজের তুরুতে একটু দূরেই ছিল, দূর বলতে ওই 5-10 মিনিটের একটু দূরে বাজারে ছিল। আমি ঘরেতে একা কিচেনেতে আছি, আমি ভাত রুটি করছিলাম আর কি। হঠাৎ করে আমার বেডরুম থেকে আওয়াজ এলো, ফোন বাজছে আমার। আমি তাড়াতাড়ি করে গিয়ে মানে বেডরুমের লাইটটা অফ ছিল, আমি তাড়াতাড়ি করে গিয়ে বেড থেকে ফোনটাকে তুলে যখন রিসিভ করে দেখি আমার হাজব্যান্ড ফোন করেছে যে কি নিয়ে যেতে হবে। ফোনটা আমি কথা বলতে বলতে দরজাটা খোলা ছিল, আমি দরজাটা বন্ধ করতে গিয়েছি। যখন দরজাটাকে এইভাবে বন্ধ করছি, সেই পশম ওলা হাত, সেই লোমওলা হাতের উপরে আমার হাতটা পড়ে যায়। আচ্ছা। পড়ে যাবার পর আমি তো বুঝতে পেরেছি হয়তো সেই জিনিসটাই। যখন আমার দরজাটা এইভাবে বন্ধ করছি, বন্ধ করতে করতে আমি এইভাবে দরজাটাতে উঁকি মেরে দেখছি যে পিছনে কী আছে। যখন দেখছি তখন দেখছি সেই চোখওয়ালা মানুষটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে আর ওই রকমই হাসছে। আর তার গা থেকে এত মাংস পচা গন্ধ বার হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, কি দুর্গন্ধ। তখন ওইটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর হাজব্যান্ড বুঝতে পারে যে হয়তো কিছু এর হয়েছে। ও সঙ্গে সঙ্গে কখন এসছে, কখন আমাকে তুলেছে আমি জানি না। যখন আমি জ্ঞানে আসি, আমি বললাম কি হয়েছে, এই রকম জিনিসটা ছিল, কেউ আছে বাড়িতে? বলছে না কেউ নেই। ওদেরকে অতবার করে বলছি, আমার শাশুড়িকে বলছি, ওকে বলছি, বলছে না এইসব কিছু হয় না, এসব জিনিস বলে কিছু নেই, ওরা বিশ্বাসই করছে না। আচ্ছা। তো সেই দিনটা গেল। আমি তো তারপর থেকে ভয়ে ভয়ে থাকি যে আমি কেন দেখতে পাচ্ছি, ওরা কেন দেখতে পাচ্ছে না। আর হ্যাঁ, তখন আমি বলছি আমি দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না। ওদেরকে বলছি, ওরা বিশ্বাসও করছে না। এটা কিভাবে হতে পারে? আমার কি চোখের ভুল হচ্ছে এটা? কিন্তু না, চোখের ভুল তো এত ভুল হবে না। এইভাবে করতে করতে আর একদিন আমি মানে চান করতে ঢুকেছি বাথরুমে চান করতে ঢোকার পর আমি যখন চান করছি, মানে একটা গামছা বুকেতে জড়িয়ে এইভাবে আমি চানটা করছি, ভেতরেতে আমি পুরো বুঝতে পারছি যে আমার পিছনে কেউ আমার সঙ্গে চান করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যখন করছে, কেউ মনে হচ্ছে আমার এখানে একটা হাত দিচ্ছে, আমার এখানে একটা হাত দিচ্ছে, দিয়ে এইভাবে সেঁটে নিচ্ছে আমাকে তার বুকের গোড়ায় নিয়ে, তার নিঃশ্বাসটা আমার এই জায়গাটায় পড়ছে, এই জায়গাটায় পুরো গরম নিঃশ্বাসটা পড়ছে। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, কেউ আমার কাছেই আছে, সে যেন মনে হচ্ছে আমার শরীরে ভেতরে ঢুকতে চাচ্ছে। আর সেই দুর্গন্ধটা বার হচ্ছে, মাংস পচা যে দুর্গন্ধটা,
পাচ্ছিলাম সেইটাই। তখন আমি তাড়াহুড়ো করে ভেতর থেকে বেরিয়ে এসে আমার বেডরুমে গিয়ে, আমার হাজব্যান্ড শুয়েছিল, ওকে বলছি তুমি তাড়াতাড়ি বাথরুমে যাও, গিয়ে দেখো, সত্যিই বলছি কেউ আছে। ও গিয়ে দেখছে তো কেউ নেই, কেউ কোথাও নেই। এবারে আমার হাজব্যান্ড ও একটু রাত করেই বাড়ি ফেরে, ধরুন ওই 12টা, 12:30, 1টা, কোনো সময় 2টোও বেজে যায়। আমি একদিন শুয়ে আছি, নাইটি পরেই শুয়ে আছি, নাইট ড্রেস। এবারে দেখছে এইভাবে আমি পাশ ফিরেই শুয়ে আছি, দেখলাম যেন আমাকে কেউ সোজা করে দিল, আমাকে কেউ সোজা করে দিল। সোজাটা যখন করে দিল, অতটা আমি মানে গুরুত্ব দেইনি, আমি হয়তো ঘুমের ঘোরেতে আমি সোজা হয়ে যেতে পারি। তারপরে দেখছি আস্তে আস্তে আমার নিচে থেকে জামাটাকেও উপরের দিকে তুলছে, নাইটিটা। হ্যাঁ তুলছে। তখন আমি ঘুমের ঘরে আবার সোজা করে নিচে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পর দেখছি আবার নাইটিটা আবারও আমার ওপরে তুলে দিচ্ছে। তুলে দেওয়ার পর আমার দুটো পাকে এইভাবে জোরের সাথে দুদিকে করে দিয়ে এই থাইগুলোতে মানে এমন কামড়ে ধরছে, মনে হচ্ছে আমি ছাড়াতে তো পারবোই না। কেউ একজন আস্তে আস্তে আমার নাইটির ভেতর দিয়ে আমার উপরের দিকে উঠছে। এইখানটাতে এসে আমার বসে গেল। আমি তাকে নামাতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে আমি নামাতেও পাচ্ছি না, কিছু করতেও পাচ্ছি না। আমি চেঁচাচ্ছি কিন্তু আমার মানে আওয়াজটা আমার বার হচ্ছে না। যখন ওই রকম হচ্ছে আর ওই মাংস পচা গন্ধটা আমি পাচ্ছি, আমি কিছু করতে পারছি না। আমি পুরো এইভাবে বসে আর এই রকম করছি। আমি বলছি হয়তো এখন এই রকম, কিন্তু সেই মুহূর্তে যে ঘটনাটা, সেই মানে সেটা ফেস করেছি আমি বুঝতে পারছি। তো ওই রকম করতে করতে আমি দেখছি আমার এইখানটায় ছিটছে, এই থায়েতে চিড়ছে, আমার এইখানটায় চিড়ছে, এই রকম। তখন লাস্ট ফিনিশিং হাতের গোড়ায় একটা বোতল ছিল, বোতলটাকে আমি ফেলে দিই। আমার শাশুড়ি ভেবেছে আমি পড়ে গিয়েছি, উনি সঙ্গে সঙ্গে ভেতরে আসে। আসার পর উনি দেখছে আমি এইভাবে আর মানে চেঁচাবার চেষ্টা করছি, আমি করতে পারছি না। তাড়াতাড়ি করে শাশুড়ি এসে বৌমা বৌমা করে তাড়াতাড়ি করে উঠে আমাকে তুললো। তখন আমাকে বলছে কি হলো, তোমার কি শরীরটা খারাপ? আমি বলছি শরীর খারাপ না, আমার দেহর ভেতরে কেউ ঢুকছিল বলে। তখন বলছে কেউ না, করে তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে ফোন করলো। ও তাড়াতাড়ি করে বললো ঠিক আছে আমার একটু দেরি হবে, আমি যাচ্ছি। বাথরুমে গিয়েছি আমি। বাথরুমে যাবার পর দেখছি আমার এই থাইগুলোতে নখ দিয়ে কেউ চিড়ে দিলে যেমন হয় ওই রকম চিড়েছে, এইখানে চিড়েছে, এখানে গলার এখানে চিড়ে দিয়েছে। তো খুব জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে। এমনভাবেই করতে যাচ্ছিল যেন কেউ আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে। ওটা হবার কিছুক্ষণ পরেই হাজব্যান্ড এলো। আসার পর ওকে সব দেখালাম। ও দেখে তো বুঝতে পারছে না, আমাকে বলছে তুমি কি ঘুমের ঘোরে এইগুলো করছো? আমি বলছি এটা কী করে হয়, আমি ঘুমের ঘোরে এটা করতে পারি? তো ওরা বিশ্বাস করছিল না। ওইভাবেই থাকি আমার, সেই রাতটাও গেল। এইভাবে 2টো দিন কাটলো। মানে 2টো দিন এরকম হয়েছে হ্যাঁ, পরপর? 2টো দিন এইভাবেই কাটলো আমার। প্রায় দেখি একা থাকলে, আর একা যখন আমি থাকি, হাজব্যান্ড যখন থাকে না, তখন কিন্তু আমার শরীরের ওপরে চাপটা বেশি পড়ে, শরীরের ওপরে চাপটা বেশি পড়ে। হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে সহ্য করতে পারতো না। এইভাবে চলতে থাকে। 2-1 দিন ওই রকম হলো। আর একটা দিন আমি মানে বাথরুম যাব বলে বেরোচ্ছি। বেরোবার পর দেখছি মানে আমাদের বারান্দার পিছনে অনেক গাছ আছে, লেবু গাছ আছে, নারকেল গাছ আছে, পর্দা ফেলা আছে আমার একটা গেটে। গেটের পর্দাটার পিছনে আমি যখন বাথরুমে ঢুকছি, চুলটা আমার খোলা ছিল। যখন আমি ঢুকছি দেখছি যে ওই মানুষটা এইভাবে, পর্দাটা এইভাবে আছে, ও একটা চোখ পর্দার বাইরে আর একটা চোখ দিয়ে এইভাবে আমাকে দেখছে। রাতে না দুপুরে? রাতে। যেইগুলো হয় বেশিরভাগ রাতেই ঘটে, আর যখন আমি একা থাকি ওকে ওকে। তখন দেখছি ওইভাবে পর্দার আড়াল দিয়ে আমাকে এইভাবে দেখছে। যখন আমি ওকে দেখছি, ওর চোখটা আগুনের গোলার মতন যেন জ্বলছে, আর হাসিটা অর্ধেক, দাঁতগুলো, মুখটা এরকম ছুঁচালো আর এইভাবে হাসছে। মানে ও কিছু বলছে যে তুই যাই করিস না কেন আমি আছি, এইভাবে। তো আমি ওইটা দেখে না
ওখানে যেন সেই বশীকরণ যাকে বলে, যেমন যে ও কিছু জাদু করছে, আমি হয়তো ওর ধ্যানেতে চলে গিয়েছি। Hypnotize. হ্যাঁ, আমি ওইভাবেই এইভাবে বসে ওর দিকেই তাকিয়ে ওখানেই বসে পড়েছি, আমি বসেই আছি। আমার কোনো খেয়াল নেই যে আমার আশেপাশে কী হচ্ছে না হচ্ছে, কিছুই না। তখন আমার বর বাড়িতে ফিরে আসে, যখন ও অনেক দরজা ঠুকেছে কিন্তু দরজা কেউ খুলতে পারেনি। তো যখন ও জানালার দিকে আসে, এই দিকের গেটেতে, দেখছে আমি ওইভাবে বসে আছি। ও বাইরের কল থেকে জল নিয়ে আমার মুখে ছিটে মারে বাইরে থেকে। শ্বশুর শাশুড়ি ছিল না সেই দিন? শ্বশুর শাশুড়ির বাড়ি আলাদা, মানে আমাদের ঘেরার ভেতরে ওই রুমটা ওনাদের, আর আমার মানে শ্বশুর শাশুড়িদেরটা এইদিকে। ওনাদের দরজাটা দিয়ে দিলে আমি কি করছি ওনারা বুঝতে পারবে না। কিন্তু সেই দিন বললে যে যখন তুমি বোতলটা ফেললে হ্যাঁ শাশুড়ি মা হ্যাঁ, চলে এসেছিল। সেদিনকে হয়তো আমার ওই বর আসতে দেরি করে না, যখন আসতে দেরি করে আমার শাশুড়ি বারবার একবার করে ওঠে, একবার করে দেখে যায়, বুঝতে যে পারছি। এসছে কি না বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। ওই কারণে। তো যখন ওই রকম হয়, তারপরে আমি উঠলাম, উঠে ওকে দরজা খুলে দিলাম। ও তখন ভেতরেতে আসলো, এসে বলছে তুমি এখানে বসে আছো কেন? আমি বলছি তুমি জানো কি, তোমরা কি কিছু একটু করবে? আমি দেখতে পাচ্ছি তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা, আমি নিজের চোখে দেখেছি। ও আবার এসছে আমার কাছে, দেখে ও একটু তখন ভাবলো যে সত্যি একটা মানুষ বারবার ওইটাকে দেখছে, কি ব্যাপার। বারবার তো মিথ্যে কথা বলছে না। না, কারোরও নেই কোনো। না, তখন আমি সেই রাতটা কাটলো। পরের দিন সন্ধ্যে থেকে দেখতে পাচ্ছি আমার ছাদেতে, যেই রুমটায় আমি শুই সেই রুমেরই ছাদের উপরে খুব আওয়াজ হচ্ছে, ভাঙচুরের আওয়াজ। যেমন ধরো কেউ গুলি খেলছে, বা কেউ খাট সরাচ্ছে, কেউ ব্যাট সরাচ্ছে, বাঁশ সরাচ্ছে, নানা ধরনের আওয়াজ। সেটা আমি শুনতে পাচ্ছি, এরা কেউ শুনতে পাচ্ছে না। আমি শিওর করার জন্য পাখা অফ করে দিয়েছি। পাখাটা অফ করে দেওয়ার পর ভালোভাবে আবার শুনছি, দেখছি সেই একই আওয়াজ। তখন আমি আস্তে আস্তে কী করলাম, সন্ধেবেলা আমি বললাম দেখি কী আছে। আস্তে আস্তে ছাদে যখন গেলাম, ছাদে গিয়ে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা, কেউ নেই কোথাও। আবার নিচে নেমে আসি। আমি ভাবলাম হয়তো একটা দিনের আমার মনে ভুল। তারপরের দিনকেও ঠিক ওই সন্ধে মগরবের আজানটা আমাদের দেয়। কখন দেয়? মগরবের আজান বলতে আমাদের ওই 6টা 6:30 ভেতরে আমাদের আজানটা দেওয়া হয়। আর আজানটা দেওয়ার পর থেকেই কিন্তু আওয়াজগুলো শুরু হয়। আবার সেই রকম আওয়াজ। আমার বরকে বললাম আজকে তুমি বাড়ি থাকো, আজকে আওয়াজটা আমি তোমাকে শোনাবো। ও বাড়ি ছিল। আওয়াজটা যখন হচ্ছে আমি ওকে বলছি শোনো, দেখো পুরো ছাদ ভেঙে পড়বে। বলছে না আমি শুনতে পাচ্ছি না। কি অবস্থা? ও বলছে আমি শুনতে পাচ্ছি না। আমি তুমি পাচ্ছ না, ছাদ ভেঙে পড়ে যাবে। বলছে না আমি পাচ্ছি না। আমি সিরিয়াস বলছে তুমি পাচ্ছ না? বলছে না আমি পাচ্ছি না। আমি তুমি আমার সঙ্গে ছাদে চলো। বলে ওকে সাথে করে নিয়ে ছাদে গিয়েছি। গিয়ে দেখছি ছাদে কিছুই নেই। এই রকম সেদিনটা গেল। সেই দিনের রাতে তখন 12টা 10-15 এরকম হবে। দেখছি যে আমার যে লেবু গাছটা বললাম বারান্দার ওই সাইডে, লেবু গাছের গোড়াতে বসে কেউ কিছু খাচ্ছে, কচমচ করে কিছুর একটা আওয়াজ হচ্ছে, কিছু একটা খাচ্ছে। আস্তে 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 আমি গিয়েছি। গিয়ে যখন দেখছি সেই মানুষটা, সেই বড় বড় চোখ, ছুঁচালো মুখ, দাঁত এত বড়, একটা বিড়ালকে নিয়ে এইভাবে গালেতে ধরে আর খাচ্ছে। এই দুটো থেকে রক্ত বার হচ্ছে। বিড়ালের মাংস খাচ্ছে? হ্যাঁ, বিড়ালটাকে এইভাবে ধরেছে, 2 হাতে ধরে এইভাবে কামড়ে কামড়ে খাচ্ছে। আর এইগুলো দিক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর আমি যখন গিয়ে ওখানে পৌঁছেছি, আমি যখন বারান্দার দেখে ওকে আমি দেখছি, ও খাচ্ছে আমার মুখের দিকে দিয়ে, আমাকে হাসছে আমার দিকে দেখে। হাসতে হাসতে এইভাবে বিড়ালটাকে এইভাবে নিয়ে, আর্ধেক খাওয়া হয়ে গেছে, এইভাবে নিয়ে আমাকে এরম করে হাতটাকে আগে বেরিয়ে দিয়ে আমাকে বলছে সে কীভাবে আওয়াজ, মানে এইভাবে সে দাঁতগুলো এইরকম হয়ে যাচ্ছে, দিয়ে আমাকে দিচ্ছে। তখন আমি ওইটা দেখে দরজাটা বন্ধ করে দিয়ে, পা হাত আমার পুরো ভারী হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে এসে বেডরুমেতে শুয়ে আমাদের যত দোয়া দরুদ, আমি একটা মুসলিম, আমি পড়তে শুরু করে দিই। কিছুক্ষণ পরেতে আমার বর আসলো। আমার বরকে বলছি লেবু গাছের গোড়ায় গিয়ে দেখো রক্ত আর বিড়ালের মাংস ভর্তি হয়ে আছে।
লাইটটা নিয়ে গিয়ে যখন ও লেবু গাছের তলায় লাইটটা মেরে দেখলো বিড়াল তো আছে, তবে বিড়াল মানে অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে রেখে দিয়েছে। মানে প্রথমবার দেখলো ব্যাপারটা। হ্যাঁ, যখন ও এটা দেখলো তখন ওর একটু বিশ্বাস হলো যে না, হয়তো সত্যি কিছু আছে। এরপরে কি হলো? এরপরে যখন হাজবেন্ড দেখলো যে হ্যাঁ বিড়ালটা ওরকম পড়ে আছে, ওর তো বিশ্বাসই হলো যে হ্যাঁ কিছু একটা আছে। ও তখন না আমাকে আর কিছু বললো না, চুপচাপ করে আমাকে বললো তুমি চলে এসো বলে। ও তখন আর বেশি রাত করতো না, ও বুঝতে পেরেছে যে আমার মানে বউয়ের সাথে কিছু একটা হয়। তো ও বেশি রাত করতো না, ওই 11টা, 11:30, 12টার ভেতরে ও চলে আসতো। একদিন আমি ঘুমাচ্ছি, দেখছি আমাদের বাইরের মানে শাশুড়ির ঘরেতে যেটা আছে, ওনাদের বড় দালান আছে, 3 দিকে 3টে রুম আছে। আর আমি যে এইখানে থাকি সেখানে মানে পাশেই, ওখানে আমার 2 কামরার রুম, বারান্দা মতো আছে। আমার ফ্রিজ আছে, দেখছি ফ্রিজেতে মানে দরজাটা খোলার একটা আওয়াজ পেলাম। আমি শুয়ে আছি, হঠাৎ দেখছি, আমি দেখি কী হলো, তখন 12:30, 1:45 এরকম হবে। আর আমাদের তো দালানের হল রুমেতে 0 জ্বলছে। আমি আস্তে আস্তে বেরোলাম, আমি জল খাবো, আমি দেখি আওয়াজটা ও কিসের হলো। আমি আস্তে আস্তে যখন বেরিয়েছি দেখছি কেউ এইভাবে মানে উবু হয়ে বসে, মানে সে হুনমানরা যেইভাবে বসে এইভাবে বসে দেখছি আমার ফ্রিজে, ডিপ ফ্রিজের ভেতরে আমার মানে মুরগির মাংস ছিল আর মাছ ছিল। দেখছি এক হাতে এইভাবে মাছ খাচ্ছে আর এক হাতে এইভাবে চিকেন খাচ্ছে, কাঁচা কাঁচা এইভাবে খাচ্ছে। তো নিচে সব ভর্তি পড়ে আছে, হাড় গোড়গুলো সব পড়ে আছে, আর মাছ খাচ্ছে এইভাবে চিকেনটাকে খাচ্ছে। যখন আমি মানে বুঝতে পারছি একজন কেউ আছে ওখানে, ওইভাবে কিছু একটা দুর্গন্ধ বেরোচ্ছে, যখন আমি লাইটটা মানে জ্বালাবো কি চলে গেল, বুঝতে পারলাম না। শুধু আমার দিকে এইভাবে তাকালো, বড় বড় লাল লাল চোখ দিয়ে তাকিয়ে এইভাবে লাপাতে ছাদের সিঁড়ি দিয়ে উঠে গেল। যখন উঠে গেলাম, আমি লাইটটা যখন জ্বালিয়েছি, নিচে দেখছি মাছ মাংস সব ভর্তি হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে আমি চেঁচাচ্ছি দালানে দাঁড়িয়ে, তখন আমার বর বেরিয়ে এলো, আমার শাশুড়ি বেরিয়ে এলো, এসে বলছে কি দেখে ওরকম কি হলো। আনছি ওই মানুষটা ওইভাবে খেয়ে ছাদেতে চলে গেছে, তোমরা তাড়াতাড়ি ছাদে যাও। আমার শ্বশুর আমার বর তাড়াতাড়ি করে ছাদে গিয়েছে, গিয়ে দেখছে কেউ নেই, কিন্তু ছাদের সিঁড়িতে এখানে একটু মাংস, আরেকটু ওপরে গিয়ে একটু মাংস, তারপরে দেখছি একটু রক্ত এইভাবে পড়ে আছে, কিন্তু সেই জিনিসটা নেই। তাড়াতাড়ি করে আবার সব ওখানে পরিষ্কার করে ফেলে ধুয়ে মোছামুছি করে দেওয়া হয়ে গেল। ওইটা ওই 2-4 দিন পরেতে ওইটা মানে বুঝতে পারি আমার সাথে সাথে কিন্তু ঘোরে, আমাকে কিন্তু একা ছাড়ে না, সব সময় কিন্তু আমার পাশেতেই থাকে। আমি বুঝতে পারি বা আমি লক্ষ্যও করি ওরকম থাকে। একদিন বিকেলবেলা আমি মাথা ফাতা আঁচড়ানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়েছি। আয়নার সামনে দাঁড়িয়ে যখন মাথাটা আঁচড়াচ্ছি, দেখছি পিছনেতে দাঁড়িয়ে এইভাবে হাসছে, মানে দাঁতগুলো সেই বড় বড় দাঁত, তো এইভাবে তাকিয়ে। তুমি আয়নায় আমি দেখতে পাচ্ছি ও আমার পিছনে আছে, ঠিক এই কাঁধের কাছে 2টো হাত এইভাবে দিয়ে, যেমন হাজব্যান্ড ওয়াইফ করে না, কাঁধে হাত দিয়ে এইভাবে তাকায়, ও এইভাবে আমাকে তাকাচ্ছে, মানে ও সবসময় আমার কাঁধেতেই আছে, ও আমার কাছ থেকে যায় না, তাকাচ্ছে এইভাবে। তখন আমি ওইটাকে দেখে আমি চোখটাকে বন্ধ করে নিয়েছিলাম, চোখটাকে বন্ধ করে নিয়ে আমি যা দুয়া দরুদ জানি আমি পড়ছি। আর আমি দেখেছি যখন আমি দুয়া দরুদ পড়ি তখন কিন্তু একটু সরে যায় আমার কাছ থেকে, সরে গেল। সেই দিনটা তার পরের দিনকে হবে, সেই দিনকে হয়তো শনিবার ছিল। রবিবার দিনকে রাতেবেলা ঘুমাচ্ছি, হাজব্যান্ডও পাশে ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। সেদিনকেও রবিবার বলে ছুটি ছিল বলে বাইরে আর যায়নি, ও বাড়িতেই ছিল। দুজনে একসঙ্গে ঘুমানো হচ্ছে, শুয়ে আছি। হঠাৎ করে আমি জানি না আমার কি হলো, আমি উঠে পাশের ঘরেতে গিয়ে আমাদের যে মানে ছুরি যেগুলো হয়, ওই আমাদের হয় বা মুরগি যে কাটা হয়, মাছ মাংস যা কাটা হয়, ছুরিটা এতটা বড় ছিল।
আমি গিয়ে ছুরিটা হাতে নিয়েছি। হাতে নিয়ে এসে আমার হাজব্যান্ডের এই জায়গাটায় আমি বসে আছি, বুকে। আমার হাজব্যান্ডকে মার্ডার করব। আচ্ছা, এভাবে যখন বসে আছি, আমি জানি না আমার কি হয়েছে। হয়তো আমাকে দিয়ে করাচ্ছে, কারণ আমার হাজব্যান্ডকেও সহ করতে পারতো না। যে আমার সঙ্গে যে আছে সে সহ্য করতে পারতো না আমার হাজব্যান্ডকে। ও চায় আমার হাজব্যান্ড আমার থেকে দূরে চলে যাক, আমি তার হয়ে রয়ে যাই। আমার হাজব্যান্ড আমার কাছে যদি আসতো বা আমার সঙ্গে যেরকম হয়তো মিল থাকতো, বা আমার উপরে যদি কোনো অধিকার, রাতের বেলা যেটা অধিকার কোনো কিছু জমানোর চেষ্টা করতো, তখন কিন্তু আমি খেপে যেতাম। আমি খাপতাম না, ওইটা কিভাবে হয়ে যেত আমি জানতাম না। তুমি তোমার হাজব্যান্ডকে সহ্য করতে পারো না, আমি ওকে সহ্য করতে পারতাম না। ও এলেই প্রথমে থাকবে ভালো, আমি ভাবছি হ্যাঁ ও তো আমার বর, আছি, সবই ঠিক আছে। হঠাৎ করে মানে কি হয়ে যায়, আমি চুপচাপ হয়ে আমি যেন অন্যজনের কথাতে ওঠা বসা করছি, এই রকম হয়ে যায়। তো আমি আমার হাজব্যান্ডের বুকের ওপরে বসে ছুরিটাকে এইভাবে নিয়ে বসে আছি। এইরকম করে যখন ওর বুকেতে গিঁথবো, যখন ওর বুকেতে মারবো, তখনই হাজব্যান্ড উঠে পড়ে যখন আমাকে এইভাবে দেখছে, বলছে এই কী করছিস বলে তাড়াতাড়ি করে আমার হাতটাকে ধরে নেয়, নিয়ে আমাকে ফেলে দেয়। ফেলে দিতে যখন আমি পড়ে যাই, পড়ে যে আমি যখন উঠছি, আনছি কী হলো, তুমি আমাকে ফেলে দিলে? বলছে আমি ফেলেছি ঠিকই, কিন্তু তুমি আমাকে মার্ডার করতে যাচ্ছিলে, আমি তোমার বর। আমি বলছি আমি তো তোমাকে মার্ডার করতে যাইনি, আমি তো ঘুমাচ্ছিলাম। বলছে তাহলে এই ছুরিটা কি, তুমি এইটাকে নিয়ে আমার বুকের উপরে বসে আমাকে আমার বুকে মারতে যাচ্ছিলে। সাংঘাতিক ব্যাপার এটা। তখন আমি হাওয়া করে কাঁদছি, আমি বলছি আমি তোমাকে মার্ডার করতে যাচ্ছিলাম? বলছে হ্যাঁ। আমি বলছি এটা আমি কিন্তু করিনি, আমি জানি না আমার কি হয়ে গিয়েছিল, এটা আমি বুঝতেই পারছি না আমার সঙ্গে কি হলো। এইভাবে থাকে। সেই দিনটা ও ভালোভাবে আমাকে শুইয়ে দুয়া দরুদ পড়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমি ঘুমিয়ে পড়ি। সেই দিনটা গেল। আবার 2-1 দিন পর থেকে দেখছি আমার আশেপাশে দুর্গন্ধ বার হচ্ছে, সে মাংস পচা গন্ধটা, দুর্গন্ধ বার হচ্ছে। তো আমি বুঝতে পেরে আমি পুরোপুরি শিওর যে ও আমার সঙ্গেই আছে, ও আমাকে ছাড়বে না, হয়তো আমাকে মারবে বা ও হয়তো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমার বর একদিন ও গাড়ি করে আসছিল, আমাকে নিয়ে যাচ্ছে ও বাইকের পিছন করে। যখন আমি ওর পিছনে বসে আছি, আমার একার ওয়েট নয়, আরও 2 জনার ওয়েট মনে হচ্ছে। ও ভাবছে যে পিছনে 2 জনার ওয়েট আমি তুলে নিয়ে যাচ্ছি। ও গাড়ি চালাতে চালাতে এবার করে এইভাবে পিছন ফিরে তাকাচ্ছে। আমি বলছি কী হলো? বলছে তুমি একা বসেছো? আমি বলছি হ্যাঁ। বলছে আচ্ছা। আবার একটু যেতে 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 আবার বলছে তুমি একা আছো? আমি বলছি হ্যাঁ আমি একাই আছি, তো তোমার পিছনে আর কে? তখন ও আর গেল না, ও বলছে তুমি বাড়ি ফিরে চলো। আমি বলছি কেন? বলছে না তুমি বাড়ি ফিরে চলো, বলে আমাকে বাড়িতে নিয়ে চলে এলো। আসার পর বলছে একটা কথা বলবো রুমা? আমি বলছি কী? বলছে আমি যখন তোমাকে নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি তুমি একা নেই, তোমার সঙ্গে আর একজন কেউ আছে, আমি 2 জনার ভার নিয়ে যাচ্ছিলাম। তো এভাবে আমি বললাম তোমাদের তো বলছি তোমরা তো কেউ বিশ্বাস করছো না। বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমি বলছি আমি দেখতে পাই, তোমরা দেখতে পাচ্ছ না। বলছে না। ওই রকম হতে হতে একদিন আমার বর যখন ও বলল, আমার বর কি বলল, যে আমি বুঝতে পেরে গেছি এই জিনিসটা কি হতে চলছে, আমি তোমার কাছ থেকে সরলে হবে না, আমি তোমার কাছেই থাকবো, আর রাতের বেলা আমি তোমার ওপরে যদি শুতে হয় আমি তোমার উপরেই শুয়ে থাকবো, তাহলে হয়তো এই জিনিসটা সরতে পারে, কারণ ওর খারাপ দৃষ্টি তোমার ওপরে আছে, ও তোমার সঙ্গে সব কিছু করতে চাচ্ছে যেটা একটা হাজব্যান্ড করে। আমি বললাম ঠিক আছে। সেইটা হয়তো শুনেছে, হয়তো বুঝেছে। আমার বর আমাকে রেখে দিয়ে বলল তুমি থাকো, তাহলে আমি বড়গাছিয়া বলে আমাদের একটা বাজার আছে, আমি ওখানে যাচ্ছি, আমি ওখান থেকে কী কী আনতে হবে বলে দাও, আমি নিয়ে আসবো। ওখান থেকে আমি বললাম ছেলে মেয়ের এই দরকার আছে, তুমি নিয়ে আসবে, আমারও দরকার আছে, যা যাবতীয় যা দরকার জিনিস। ও যখন গেল ভালো, যখন আসছে ওকে যেন কেউ ওর গাড়ির পিছনেতে ছিল ওর হাত ধরে টেনে ফেলে দেয়, ওকে অ্যাক্সিডেন্ট করে দিল। যখন ও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ও এইভাবে তাকিয়ে দেখছে,
সেই মানুষটা যার বড় বড় চোখ দাঁত, সে দাঁড়িয়ে, সে মানে ও হাসছে আর ইশারা করে বলছে, মানে ও বলতে চাচ্ছে যে তুই কেউ না, ওই আমার সব করে দিল। তখন থেকে আমার বর ওইভাবে তাকিয়ে রয়ে গিয়েছিল। ওখানে লোকজন তুলে হসপিটালে যখন ভর্তি করা হলো, ডাক্তার বললো এই ব্রেনে স্ট্রোক করে গেছে, স্ট্রোক করে গেছে, ওর ডান সাইডটা প্যারালাইজ হয়ে গেল। তো যখন ও মানে যখন ওকে আমরা দেখতে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখান থেকে ভালো করে আমরা নিয়ে চলে আসলাম। কিছুদিন পর যখন ভালো হয়ে বাড়িতে চলে এলো, আবার ভালোভাবেই থাকলো। যেই কদিন ও হসপিটালে ছিল সেই কদিন পার নাইট আমার সাথে অত্যাচার হতো রাতেবেলা। আমার সঙ্গে আমি দেখতে পেতাম না যে কে আছে, কিন্তু কেউ আমার শরীরে ঢুকতো, আমার থাইকে ওইভাবে কামড়াতো, এইখানে চিড়তো, পিঠ চিড়তো পার নাইট। মানে ও ছিল হসপিটালে প্রায় 10-12 দিনের মতন, 10-12 দিন আমার সঙ্গে এরকম ঘটে। ও যখন ভালো হয়ে ওকে যখন বাড়িতে নিয়ে আসা হলো, কিছুদিন ওর চিকিৎসা করা হলো, ভালো হয়ে গেল। হ্যাঁ, আর একটা কথা দাদা এর মধ্যে আমার বলা হয়নি, যেটা খুব জরুরি। আর মানে যখন হাজব্যান্ড যখন ওখানে ছিল হসপিটালে, হ্যাঁ হসপিটালে যখন ছিল ভর্তি, ওই 6-7 দিন পর যখন আমি শুয়ে আছি, মানে এই অত্যাচারটা চলছে, অত্যাচারটা হ্যাঁ এটা চলছে, যখন আমি শুয়ে আছি আমি ভাবছি আমার হাজব্যান্ড হয়তো আমার সঙ্গে মানে শারীরিক সম্পর্ক একটা, মানে যেটা আমার সঙ্গে হচ্ছে আমি জানছি আমার হাজব্যান্ড, আচ্ছা আমি জানছি ওটা হয়তো আমার হাজব্যান্ড। কিন্তু যখন ভালোভাবে যখন আমার মানে হুঁশটা এলো, জ্ঞানটা এলো, তখন দেখছি আমার হাজব্যান্ড পাশে নেই, সে তো হসপিটাল, তাহলে আমার সঙ্গে এটা কে করলো? মারাত্মক লেভেলে চলে গেছে ব্যাপারটা। মানে ও আমার রক্তেই মিশে গেছে, ও আমার রক্তেতে পুরো মিশে গিয়েছে। মানে যেটা বলে না যে আমি ওকে, ও আমার, ও কারোর হবে না, এই রকম। তারপর ওইটা হাজব্যান্ডকে নিয়ে আসা হলো বাড়িতে, ও ভালো হয়ে গেল। হয়ে যাবার পর কিছুদিন পরেতে যখন দেখছে যে আর সহ্য করতে পারছে না, হাজব্যান্ড পাশেই আছে, হাজব্যান্ডকে ছেড়ে আমি যাচ্ছি না। যখন আমি রাতে শুই আমার হাজব্যান্ডকে আমি এইভাবে জড়িয়ে নিয়ে শুই, কারণ আমি জানি আমার সঙ্গে আবার হয়তো সেইগুলো ঘটতে পারে। যখন হাজব্যান্ডকে জড়িয়ে নিয়ে শুই, দেখছি পাশের ঘরেতে সব ভাঙচুর হয়, সামসেটের ওপরে কিছু তোলা আছে, সেগুলো সব পড়ে যায়, ফেলে দিচ্ছে। মানে প্লেট আছে 6টা প্লেট একসঙ্গে এইভাবে গুছানো আছে, মধ্যখান থেকে একসাথেই ভেঙে যাচ্ছে, এই রকম। আর তার কিছুদিন পরেতে, কিছুদিন বলতে হয়তো ওই 22-25 দিন পর, 22-25 দিন পরেতে দেখছি আমার হাজব্যান্ড লেবু গাছের গোড়াটায়, যেখানে সেই বসে যে বিড়াল খাচ্ছিল। তারপরে কি হলো? হাজব্যান্ড তো হসপিটাল থেকে বাড়ি চলে এলো, তো ভালো হয়ে গেল। হওয়ার পর আমার শাশুড়ি কী করলো, একটা মৌলবীকে ডেকে আনলো। মৌলবী সাহেব আসলেন বাড়িতে, এসে দেখে বলল কিছু একটা আছে, হ্যাঁ। তো উনি তাবিজ ফাঁক দিয়ে ঝাড়ফুঁক যেটাকে করে আমাকে একটা তাবিজ দিল। আমি তাবিজটা পড়লাম, তাবিজটা পড়ে আমি থাকি। আর আমার মেয়ে ছোট থেকেই 1 বছর বয়স থেকে আমার মায়ের বাড়িতে মানুষও, ও ওখানেই থাকে। তো তাবিজটা পড়ার পর থেকে ওই সব আমার সঙ্গে আর কিছুই ঘটতো না, সব থেমে গেল। হ্যাঁ সব থেমে গেল, বেশ ভালোই ছিলাম, ভালোভাবেই সংসার করছি সব। ওরই ভেতরে আমি মানে প্রেগনেন্ট হই আর কি। প্রেগনেন্ট হলাম, 1 বছরের ভেতরে ছেলে হলো। ছেলেটা আমার সিজার করে বাচ্চাটা হলো। মানে 1 বছরের ভেতরে মানে ওই ছাড়ানোর হ্যাঁ ওই জিনিসটা আর ঘটতো না আমার সঙ্গে। তো 1 বছরের ভেতরে আবার আমার ছেলে হলো। ছেলেটাকে যখন আমি সিজারে বাচ্চাটা আমার হয়েছিল, সিজার যখন করতে গিয়েছিলাম, আর এমনিতে তো অপারেশন থিয়েটারে ঢোকালে তাবিজ বা লোহার কিছু থাকলে সব কিছুই খুলে ফেলে দেয়, তো তাবিজটা ওখানেই খুলে ফেলে দিয়েছিলাম, খুলে নিয়েছিল ওখানে। বাচ্চা হয়ে বাচ্চাকে নিয়ে বাড়ি আসলাম। বাড়ি আসার পর 1 সপ্তাহ পর আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম। খাওয়াতে আমি মেহসুস করছি, মানে আমি বুঝতে পারছি যে সেই যে নিঃশ্বাসটা আমার আগে পড়তো, সেই নিঃশ্বাসটা আমার আবার এই ঘাড়েতে পড়ছে। আবার আমার মানে তাবিজটা খোলার পর না, আমি মনে করছি সে হয়তো আমার কাছে আবার এসে গেছে, এখানে ওরকম হচ্ছে। নিঃশ্বাসটা যখন পড়ছিল আমি ভাবছিলাম এটা কি হলো। হয়ে যাওয়ার পর
আমি তখন আমার গা হাত আমি মানে মানে ঝিনঝিনিয়ে উঠলো, মানে একটা কি হচ্ছে। তো ছেলেকে শুইয়ে দিলাম, শুইয়ে দেওয়ার পরেতে আমি আমার বরকে বললাম যে জানো মনে হচ্ছে সেই নিঃশ্বাসটা আবার পড়ছে। তাবিজটা নিয়ে আসুন। না, খেয়ালে খেয়ালে ওখানে তাবিজ মানে সিস্টাররা খুলেছিলেন, ওখানেই রয়ে গিয়েছে, আর মাথাটা ওইটা নেই। মানে মেয়ের পর ছেলে হয়েছে সেই খুশিতে আমি চলে এসেছি। ঠিক আছে, তো আসা হলো তার প্রায় 10 দিন বা 11 দিনের মাথায় আমি শুয়েছিলাম। সন্ধেবেলা যখন আমি শুয়ে আছি, মগরবের আজান হয়ে যাওয়ার পর ওই 7টা 7:30 এরকম হবে। আমার কি হয়েছিল আমি কিছুই জানি না। আমি ঘর থেকে উঠে আস্তে আস্তে, আমাদের পাশেই একটা মানে ট্রেন লাইন আছে, আমি আস্তে আস্তে ট্রেন লাইনের ওখানে চলে যাই। মানে আমি যাচ্ছি না, আমার হাতটা ধরে ধরে কেউ নিয়ে যাচ্ছে। সাংঘাতিক ব্যাপার। আমার হাতটা ধরে ধরে কেউ নিয়ে যাচ্ছে আর আমি তার পিছু পিছু হেঁটেই যাচ্ছি। গিয়ে যখন স্টেশন, বড়গাছিয়া স্টেশন যেটাকে বলে, বড়গাছিয়া স্টেশনের রেল লাইনটার উপরে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা। আর ওই দিক থেকে ট্রেন আসছে, ওই দিক থেকে দুটো গতিতে ট্রেনটা আসছে আর আমাকে এই দিকটাতে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমি হাতটা এইভাবেই, মানে ও আমার হাতটা এইভাবে ধরে আছে, আমি এইভাবেই দাঁড়িয়ে আছি। মানে ভাগ্যটা আমার কতটা ভালো যে পিছনে স্টেশনেতে দুটো দাদা বসেছিল, সেই দাদাটা হচ্ছে আমাদের পাশের বাড়িরই। ওরা দূর থেকে যখন আমাকে দেখতে পেলো, ওরা ভাবছে যে আমার বরের নাম দিয়ে বলছে যে ও ওখানে কেন, ট্রেন লাইনে ও কি করতে এসছে নাকি। আর ওরা তাড়াতাড়ি করে দৌড়ে আমার কাছে আসছে। যখন দৌড়ে আসছিল, আস্তে আস্তে আমাকে দেখছে আমার হাত এইভাবে, তখন ওরা আমাকে হাতটা মানে ট্রেনটা এইভাবে ঢুকছে আর আমি এখানে আছি, সেই মুহূর্তে ওরা হাতটাকে ধরে আমাকে পিছন দিকে টেনে নেয়। মানে একদম মানে মরতে মরতে বেঁচেছো। হ্যাঁ, আমাকে টেনে নিয়ে এলো। নিয়ে আসার পর আমাকে বলছে ভাবি তুমি এখানে কি করছো। আমি তখন চারপাশ দিক চাইছি, আমি ট্রেন লাইনে কীভাবে আসলাম। বলছে তুমি তো এইভাবে দাঁড়িয়ে রয়েছিলে। আমি বলছি আমি এইভাবে দাঁড়িয়ে নিয়ে আমাকে কেউ নিয়ে এসছে, আমাকে হাত ধরে কেউ নিয়ে এসছে। তখন ওরা বলল যে নিশ্চয়ই কোনো খারাপ। ওরা আমাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাবার পর আমার হাজব্যান্ডকে বলল, শাশুড়িকে বলল, শ্বশুরকে বলল। তখন আমার ছোট বাচ্চা, তখন ওরা বলল যে দেখো যা করার তাড়াতাড়ি করো, কারণ কোলে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটারও ক্ষতি হতে পারে। আজকে কিন্তু মরতে মরতে বেঁচে গিয়েছে, এটা উপরওয়ালারই একটা শান। তখন মৌলভী সাহেবকে নিয়ে আসা হলো। তখন উনি আসলেন বাড়িতে, এসে বলল কি হলো। আমি বলছি ব্যাপার। বলছে তাবিজটা। আমি বলছি সেই তাবিজটা তো আমার বাচ্চা হবার সময় আমি খুলে দিয়েছি। বলে কেন খুললে, সে তো আবার তোমার ওপরে অ্যাটাক করেছে। তো মৌলভী সাহেব আমাকে এইভাবে একটা ঘরেতে ঢুকিয়ে নিয়ে গেল, গিয়ে আমাকে দাঁড় করিয়ে ঝাড়ছে যখন, মানে আমি গরম হয়ে যাচ্ছি, পাগলের মতন করছি। যখন আমার ওপরে মানে যে আমার কাছে থাকে তাকে আমার ওপরে হাসিল করালো, তাকে আমার ভিতরে তা আনালো। ভরে পড়লাম। হ্যাঁ, ভরে পড়লাম। যখন জিজ্ঞাসা করছে, পরে আমি যেগুলো জানতে পারি, সেই মুহূর্তে তো আমি কি বলেছি আমি নিজেই জানি না। তখন আমাকে যখন জিজ্ঞাসা করছে মৌলভী সাহেব যে তুই কে, এর কাছে কেন আছিস, তোর কোথায় বাড়ি, তুই কোথা থেকে এসছিস, সব বল। প্রথমে আমি বলবো না, কাঁদতে কাঁদতে আমি বলবো না, আমি একে ছেড়ে যাব না, আমি এর কাছেই থাকবো, এইভাবে কাঁদছে। তখন আমি কাঁদছি, কিন্তু আমি কাঁদছি না, ও যে আছে ভর সে। তখন মৌলভী সাহেব বলছে না তুই আলাদা, এ আলাদা, তোকে তো যেতেই হবে, তুই কোথা থেকে এসছিস বল, আর না হলে তোকে কিন্তু আমি মারবো। বলে হাতে একটা ছড়ি নিয়ে আছে, ছড়ি দিয়ে যখন মারলো, বলছি আমি বলছি বলে তখন বলছে এ কেন লাল জামা পরলো, এ কেন লাল জামা পরলো, একে আমি লাল জামা থেকেই পছন্দ করেছি। এইভাবে বলছে কোথা থেকে পছন্দ করেছিস, ওই যে ওর মামার বাড়ি গেল, ওর মামার বাড়ি ওখান থেকেই পছন্দ করেছি। বাচ্চা ছিল নাকি? বাচ্চা নয়, মানে এইভাবে কানতে কানতে, মানে আবদারে আদরেতে যেটা বলে না, সেই হিসাবে বলছে, সেই টাইপে করে বলছে। দিয়ে তখন এবারে বলছে ওই যে মামার বাড়ি গিয়েছিলাম ফার্স্ট, 5-6 হ্যাঁ
ওই যে মামার বাড়িতে গিয়েছিলাম যখন আমি ওই 5-6-এ যখন পড়ি, ওই যে রেড কালারের ফ্রক পরে যে বাথরুমে ছিলাম, বললাম না যে লাল সাদা শাড়ি পরে কেউ একজন হাঁটছিল, সেইটা থেকে আমার উপরে ভর করেছিল, আমাকে পছন্দ করেছিল তখন থেকে সে। বাট তুমি তো ওটা মহিলা বলেছিলে। মহিলা বলেছিলাম, কিন্তু ওইটা মহিলার রূপে অন্যজন ছিল। আচ্ছা, ঠিক আছে, তো যখন ওইটা আমাকে এবারে ওইটা বলা, তখন বলছে তখন থেকে তুই পছন্দ করেছিস? হ্যাঁ, আমি একে ভালোবেসে ফেলেছি। তখন বলছে তুই পুরুষ না তুই মহিলা? আমি বলবো না, এইভাবে বলছে, আমি বলবো না। বলছে বল। তখন বলছে আমি একটা পুরুষ। তুই কি? তুই ইনসানের রূপে কোনো আত্মা, না তুই জিনজিলাত? প্রথমে বলতে চাচ্ছিল না, তখন যখন ছড়ি দিয়া মারছে তখন বলছে আমি একটা জিন্নাত। জিন্নাত, ওকে। জেন আর জিন্নাত দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, জিন্নাতটা যেটা মানুষের শরীরের ভেতরে ঢুকে রক্ত চুষে খায়, সে আস্তে আস্তে তাকে তার মতন করে নিতে চায়, সেটাই ছিল। তখন বলছে তাহলে তুই এর সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করে নিয়েছি, এই আমার সব, আমি একে ছেড়ে যাব না, আমি এত বছর এর কাছে আছি, আমি যেতে পারবো না। তখন বলছে তোকে যেতে হবে, কারণ তুই একটা জিন্নাত আর এ হচ্ছে একটা ইনসান, তোকে যেতে হবে। প্রথমে তো কোনো মতে না, তারপর ওকে বলল তুই চলে যা। তখন বলছে যখন খুব মারধর করছে, দুয়া পড়ে যখন জল পড়া দিচ্ছে, তখন নাকি আমি খুব লাপালাপি করছি, উঠে পড়ছি, খাট থেকে জানলাতে লাফ কেটে উঠে পড়ছি, জানালার গ্রিল ধরে ঝুলছি, আবার ওখান থেকে নাকি লাফ কেটে এসে আবার চেয়ারের উপরেতে বসে পড়ছি, এইভাবে করছি। ওই রকম হতে হতে খাটের উপরেতে এইভাবে বসে আছি, হাত পা এরকম দিয়ে বসে, আর মৌলবীকে মনে হচ্ছে ওকে এক্ষুনি মেরে দেবো বলে মৌলবীর ঘাড়ের ওপরে উঠে ওনার গলাটাকে আমি টিপে ধরেছি। তখন মৌলবী হাতটাকে এইভাবে ধরে আমাকে, উনি দোয়া পড়তে পড়তে আমাকে ছিটকে ফেলে দেওয়ার পর তখন উনি কি করলো, সেই সাদা একটা চুন পড়া না কি ছিল মনে হয়, আমার চারিদিকে এইভাবে ঘিরে দিল। তখন আমি ওর ভেতরেতেই রয়ে গেলাম, ওর ভেতর থেকে কিন্তু আমি আর বেরোতে পারছি না। ওইটা তারপরে মৌলবী এবারে বলল যে তোকে এখান থেকে যেতে হবে, তুই যাবি, কি নিয়ে যাবি? বলছে আমি একেই নিয়ে যাব। বলছে না। তারপর কি হলো? ওই যে ট্রেন লাইনে ওই জন্যই নিয়ে গিয়েছিল আমাকে, যে ও আমাকে সঙ্গে করে ওর সঙ্গে নিয়ে যাবে। তখন মৌলবী সাহেব বলল যে না, এটা হবে না, ঠিক আছে, তোকে তুই ইনসান, তুই জিনাত, যে কোনো তুই কি নিয়ে যাবি করতে। তখন বলল তাহলে এক কাজ কর, তুই জুতো, ঝাঁটা বা গাছের কিছু ডাল, যে স্বাভাবিক যেগুলো নিয়ে যাওয়া হয় জিন্নাত বা জিন ছাড়ানোর সময়, তখন ও সব সামনে রেখে দিয়েছে, ঝাঁটা ছিল, জুতো ছিল, আর একটা নিম গাছের ডাল সামনেতে এনে রেখে দিয়েছিল। তখন ও তো কোনো মতে কাঁদছে, সেই গম্ভীর গলায় কাঁদছে, খুব কাঁদতে তখন ওকে বলছে যে যা ও একটু আসছে, আমি একটু আসছি, আবার আস্তে আস্তে রুকে যাচ্ছে, আবার যখন ছড়ি মারছে, দুয়া পড়ছে, আবার ফের একটু যাচ্ছে, গিয়ে তখন নিম গাছের ডালটা, বড় নিম গাছের একটা ডাল, ওইটায় কি করলো, গালে নিয়েই কিছুটা আগে গেল, গিয়ে ওটাকে ফেলে দিল। তুমি ফেলে দিলে? হ্যাঁ, আমি ফেলে দিলাম। দিতে তখন বলল রুখে গিয়ে না, এই রকম করছে, আমার গাল দুটো নিজে আমি চিড়ছি, ওর কোনো মতে ইচ্ছা নেই যে আমাকে ছেড়ে যাবে। তখন মৌলভী সাহেব এসে জোর করে দোয়া পড়ছে আর ওই ছড়ি মারছে। তখন একটা শিল, যেটা আমরা শিলনোড়া বলি, শিলটা যখন ওকে সামনে দিল, বলে তোকে এইটাই নিয়ে যেতে হবে, তোকে আমি হালকা দিয়েছিলাম চলে যাওয়ার জন্য, কিন্তু তুই যাসনি, তাহলে তোকে এখন ভারী নিয়ে যেতে হবে। তখন ও কী করলো, ওই শিলটা দাঁতে করে নিয়ে, অত ভারী একটা জিনিস আমি দাঁতে করে নিয়ে আস্তে আস্তে, আমাদের উঠান যেটাকে বলা হয়, শিলটা নিয়েছিলেন? শিল কিভাবে নিলেন দাঁতে? এটা আমি জানি না, যে আমার ভেতরে ছিল জিনাত, সে এতটাই শক্তিশালী ছিল,
আর না হলে কিন্তু এতটা বছর আমার কাছে ও থাকতে পারেন না। ট্রু। নিয়ে ওইটাকে নিয়ে কিছুটা গিয়ে শিলটাও ফেলা, আমিও অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তখনই তাড়াতাড়ি করে আমাকে তুলে হাতে তাবিজ ফাবিজ যা পরানো পরিয়ে দিল, আমাদের বাড়িতে আমার বালিশের তলায় সব দিয়ে দিল। যাবার পর ওইটা আমার কাছ থেকে চলে গেল। আমি তখন থেকে পুরো সেফ, আমার আর কোনো ক্ষতি হলো না। যখন ও দেখলো যে আমাকে নিয়ে যেতে পারলো না, আমার কাছ থেকে যখন ও চলে গেল, ও কিন্তু পুরোপুরি আমার কাছ থেকে তখন চলে যায়নি, আমার ক্ষতিটা করতে এখনো বাকি ছিল। আমার ক্ষতি যখন ও করতে পারেনি, তার 2-1 দিন পর আমার হাজব্যান্ড যখন রাতের বেলা যখন বাড়ি ফিরছে, ও গেট দিয়ে ঢুকবে, ওই যে বললাম যে লেবু গাছ আছে আমাদের গেটের পাশেই একটা, বিড়ালটা খাচ্ছিল, হ্যাঁ যেখানে বিড়ালটা খাচ্ছিল, সেই গেটের ওখানটায় যখন ও ঢোকে, ওকে কেউ মানে একজন ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর ওর বুকের ওপরে বসে ওর গলাটা টিপছিল। তখন ও চিল্লাচিল্লি করতে আমি যখন বেরোলাম, আর আমার সঙ্গে একটা আমার পিসিমা ছিল, পিসিমাও যখন বেরোচ্ছে দেখছে ও এইভাবে খেঁচাখেঁচি করছে, খেঁচাখেঁচি করতে করতে ওর মানে ঘাটটা এইভাবে হয়ে গেল। হবার পর ও চুপ করে গেল। যখন ও চুপ করে গেল, আমরা তাড়াতাড়ি করে ওকে তুলে বসিয়ে জল ঢেলছি মাথায়। ও তাকিয়ে আছে এইভাবে, কিন্তু কিছু বলতে পারছে না, হাত পা হালকা নড়ছে। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে ডাক্তারকে দেখানো হলো, বললো ওর এই নার্ভ পুরো বন্ধ হয়ে গেছে। ওকে আমরা পিজিতে ভর্তি করেছিলাম কলকাতায়, ওখানেতেই ওর 3 মাস চিকিৎসা হয়। ডাক্তার বলল ওর ডান সাইড পুরো প্যারালাইজ হয়ে গেছে। ছেলের বয়স কত তখন? ছেলের বয়স তখন 13 দিন, সিজার করে আমার তখন 13 দিনের বাচ্চা। তখন বলল যে এ পুরোপুরি প্যারালাইজ হয়ে গিয়েছে ডান সাইডটা, এ আর কোনো দিন ভালোভাবে হাঁটা চলা করতে পারবে না, হাতে কিছুও করতেও পারবে না। কারণ ও বলছে যখন পড়েছে, এটা ডাক্তারের মানে কথা, ডাক্তার বলছে যখন পড়েছে ওর ঘাটটা মটকে গিয়েছিল, কিন্তু ওর ঘাটটা মটকে দেওয়া হয়েছিল সেই জিনাত। ও চলে তো গিয়েছিল, আমার ক্ষতি না করতে পেরে আমার হাজব্যান্ডের ক্ষতি করে দিয়ে চলে গেল। এখন পুরো প্যারালাইজড। এখন প্যারালাইজড, মানে খুঁড়িয়ে হাঁটে কিন্তু হাতে কিছু করতে পারে না। কথাবার্তারা 4 মাস পর তবে কথা বলতে শিখেছিল। পুরো জবান মানে আওয়াজ সব বন্ধ হয়ে গিয়েছিল, শুধু লোককে চিনতে পারতো আর কাঁদতো, আর হাত দিয়ে ইশারা করে বলতো, মানে আমাকে কিছু বলার চেষ্টা করছিল। এখন যেটা ওর মুখ থেকে শুনি, যখন এখন খুব টেরা বেঁকা কথা বলে, এখন যখন শুনি তারপরে জানতে পারলাম যে ওই জিনিসটা ওর বুকেতে বসে ওর এই ক্ষতিটা করে দিয়ে চলে গিয়েছিল। এখন আর ফিল হয় না, এখন আর সেই ফিলটা হয় না। তবে এখন আমি ভালোই আছি। ওই তাবিজ মৌলবী আমার বাড়ির 4 কোণেতে যে পেরেক পুঁতে দেওয়া হয়, দুয়াদানি পরে পেরেক পুঁতে দিয়ে হাজব্যান্ডের ওইটাও হবার পর ভালোভাবে পুরো বাড়ি যাকে বন্ধ করা বলা হয়। বাড়ি বন্ধনটা আগে করলে হ্যাঁ, এটা হতো না, তখন অতটা মাথায় ছিল না। আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি শুনতাম ভূতের যে সিরিয়ালগুলো হয় এসবগুলো আমি দেখতাম, তারপরে দিদা ঠাউমাদের মুখেতে শুনেছি গল্প, আমি ভাবতাম এরা গল্পতেই সত্য হয়, কিন্তু যখন আমার সঙ্গে ঘটলো তখন ভাবলাম না, এটা বাস্তবে আছে। তো আমার একটা কথা দাদা, আমি এইটাই বলতে চাইবো, যারা সব মেয়েরা যারা আছে, আমাদের চুল থেকে কিন্তু সব কিছু আসে আর আমাদের রূপ থেকে আসে। তো একটা টাইম টেবিল থাকে, যেমন আমাদের মগরবের আজান ভরা দুপুর, যেটা আমরা 1:30-2টোর মধ্যে আমরা চুল খেলিয়ে না বসে থাকা, কোনো বাঁশবাগান বলুন, গাছ বা কোনো বাথরুমের পাশে এই রকম না বসে থাকা, বা সন্ধেবেলায় আমরা চুল খুলে যে আমরা সেন্ট পারফিউম মেখে যেগুলো যাই, এগুলো না যাওয়াটাই ভালো। কারণ এই জিনিসটা থেকেই কিন্তু এগুলো আকর্ষণ করে আসে। তারপর থেকে আমি লাল জামা পরা বন্ধই করে দিয়েছি, আমি কোনো দিন আর লাল জামা পরি না। মানে অসাধারণ একটা ঘটনা শুনলাম, মানে আমি অসাধারণ বলছি বটে, এবার তোমাদের সাথে যে জিনিসপত্রগুলো হয়েছে এখানে, তোমার জীবনটা প্রায় শেষ করে দিয়ে গেছে একদম।
কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড হ্যাঁ, রুমার লাইফে আরও বেশ কিছু ঘটনা রয়েছে, আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই এপিসোড কোথা থেকে দেখলেন সেটাও জানাবেন। আর একটা জিনিস, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান অথবা কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এবং হ্যাঁ, আপনার লাইফেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং আপনি আমার সাথে কৌস্তবের আড্ডা পডকাস্টে এসে সেটা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নম্বরটি আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও পেয়ে যাবেন। আর আপনারা যদি কৌস্তবের আড্ডার এই প্রচেষ্টাকে সাপোর্ট করতে চান, আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন। নিচে জয়েন অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু মেম্বার হতে পারেন আমাদের এই চ্যানেলের। দেখা হচ্ছে কৌস্তবের আড্ডার পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডাতে এরকম আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।